আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব। টপিকটি হচ্ছে ক্লজ। আসলে ক্লজটা শিখবো কেন? ক্লজ শিখলে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবো। এই ক্লজ শিখা থাকলে আমরা অনায়াসে সেন্টেন্স গুলো চিনতে পারবো এবং যখন জয়েনিং করব বা স্প্লিটিং করব তখন কিন্তু খুব কাজে আসবে। তাহলে এক কথায় বলতে গেলে ইট ইজ মোস্ট এসেনশিয়াল টু লার্ন ক্লজ। অবশ্যই ক্লজ আমাদেরকে শিখতে হবে। তাহলে শুরু করছি, এই ক্লজ জিনিসটা কি? ক্লজ হচ্ছে একটি সেন্টেন্সের অংশ। কেমন অংশ? যে এমন একটি অংশ যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ বলতে গেলে কি হবে যে আ ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং এ সাবজেক্ট and a finite verb of its own। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। ক্লজ হলো বাক্যের একটি অংশ। তাহলে কেমন অংশ? হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব, অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বিশিষ্ট অংশ। তাহলে মূল কথা হচ্ছে যে ক্লজ বাক্যের এমন একটি অংশ যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে অর্থাৎ ক্লজের ডেফিনেশনে কোথাও কিন্তু বলা হলো না যে ক্লজ ইটসেলফ ইজ আ সেন্টেন্স, এ কথা কিন্তু কোথাও বলা হয়নি। তাহলে বুঝতে পারছি যে ক্লজ কিন্তু কোনো সেন্টেন্স নয়। ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সের পার্ট, একটা সেন্টেন্সের অংশ। এবার প্রশ্ন হতে পারে যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে একটা সেন্টেন্সের অংশ, কিন্তু অংশটা কেমন হতে হবে? ছোট অংশ হবে না বড় অংশ হবে? এমন কোনো ব্যাপার নয়, অংশটা ছোট হতে পারে, বড় হতে পারে। এবার প্রশ্ন হতেই পারে যে আচ্ছা ওই পার্টটা প্রথমে থাকবে নাকি শেষে থাকবে? না, এই পার্টটা কোথায় থাকবে এক্সাক্ট বলা যাবে না। কারণ হচ্ছে এই পার্টটা প্রথমেও থাকতে পারে, মিডিলে থাকতে পারে, শেষেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে মূলত যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। ক্লজ হচ্ছে বাক্যের একটা অংশ। তাহলে কেমন অংশ? যার নিজস্ব একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, বা অনেক ক্ষেত্রে প্রেডিকেটও বলা হয়ে থাকে। তাহলে এই দুটো জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে ডেফিনেশন আমরা অলরেডি বলে নিয়েছি, এবারে আলোচনা করব ক্লাসিফিকেশন সম্পর্কে। তাহলে ক্লাসিফিকেশন যদি বলি, তাহলে ক্লজকে কত ভাগে ভাগ করা হয়েছে আমরা প্রত্যেকেই হয়তো জানি, বা না জানলেও জেনে নেব এখন, যে ক্লজকে সর্বমোট তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, কেউ আবার বলে দিও না যে সে তিনটে ভাগ হয়ে গেল, এখন কিন্তু একটাই লিখেছে। কারণ হচ্ছে প্রিন্সিপাল ক্লজেরই আরো নাম রয়েছে, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা হলো। এবার দুই নাম্বার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে অনেকে সাব ক্লজ বলে থাকে। এই সাবঅর্ডিনেট ক্লজের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট নাম্বার 3, কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এই তিন ধরনের কিন্তু ক্লজ রয়েছে, এর বাইরে আর কোনো ক্লজ নেই। তারপরেও কোন কোন ক্ষেত্রে কোনো একটা সেন্টেন্সকে কেউ আবার ক্লজ সেন্টেন্স বলে থাকে, যদিও ক্লজের ডেফিনেশনে এমন কিছু বলা হয় না।
এবারে আমরা চলে যাব প্রিন্সিপাল ক্লজে। যে হোয়াট ইজ প্রিন্সিপাল ক্লজ? ফার্স্ট অফ অল উইল নো দ্য ডেফিনেশন অফ প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? আ ক্লজ which can stand by itself and does not depend on any other clause to express its meaning. That means প্রিন্সিপাল ক্লজ হলো এমন একটি ক্লজ যে ক্লজ নিজেই স্বয়ংসম্পন্ন, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপরে নির্ভর করে না। তাহলে আমরা মনে রাখতে হবে যে বিষয়গুলো, যে প্রিন্সিপাল ক্লজ কোনটা, অর্থাৎ এই যে বাক্যের অংশ বললাম, এই এমন একটা অংশ হবে যে অংশটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপরে ডিপেন্ড করবে না। নেক্সট বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি? হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লজ? A clause which cannot stand by itself and depends on principal clause to express its meaning. অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এমন একটি ক্লজ যা নিজে স্বয়ংসম্পন্ন নয়, অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবঅর্ডিনেট ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে না, অর্থ প্রকাশের জন্য কার উপর ডিপেন্ড করছে? প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করছে। এই যে ডিপেন্ড করছে একটা ক্লজ আরেকটা ক্লজের উপরে, তো যে ডিপেন্ড করছে অন্যের উপরে তাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট মানে পরনির্ভরশীল। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কখনো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাহলে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশের জন্য তখন প্রিন্সিপাল ক্লজের সহায়তা নেওয়া হয়। এবারে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোঅর্ডিনেট ক্লজ কি? when two or more principal clauses are connected with coordinating conjunction। অর্থাৎ যখন দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন সেই ক্লজটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কিভাবে চিনব অতি সহজে? অতি সহজে চেনার জন্য আমরা কিন্তু আগে সাবঅর্ডিনেট ক্লজটা দেখে নেব যে সাবঅর্ডিনেট ক্লজে থাকেটা কি। কারণ সাবঅর্ডিনেট ক্লজে শুধুমাত্র সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। তাহলে আমরা কিভাবে চিনবো যে if there is any subordinating conjunction in any sentence or any clause, যদি কোনো সেন্টেন্সে বা কোনো ক্লজে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে তাহলে আমরা কি করব? উইল কনক্লুড দ্যাট দেয়ার ইজ এ সাবঅর্ডিনেট ক্লজ। কি দেখে চিনবো? অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখে। এবার প্রশ্ন আসতেই পারে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, আমি বলছি একটা একটা করে। নেক্সট হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোনটা? অবশ্যই আমরা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন পাবো, কোঅর্ডিনেটিং কনজাংশন থেকে যে পার্টটা পাবো ডান দিকে অবশ্যই সেই পার্টটা হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি এবারে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো বা কনজাংশন গুলো থাকলে সেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে সেটা বলছি। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো আমি এখানে সংক্ষেপে লিখছি। সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যাজ, ইফ, ইফ এটা হবে শর্ত বোঝাবে, as if, though, although, till, until, before, after, since, because, that, WH word। এইগুলি হচ্ছে মূলত সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো যদি আমরা কোনো ক্লজে দেখতে পাই তাহলে বুঝতে হবে যে সেখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। তাহলে এগুলো কি রূপে থাকবে? কনজাংশন রূপে থাকবে। কোন কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন রূপে থাকবে। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলেই সাবঅর্ডিনেট ক্লজ হবে। ঠিক একই ভাবে কোঅর্ডিনেট ক্লজ কখন হবে? যখন কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? কোঅর্ডিনেটিং কনজাংশন সংক্ষেপে লিখছি এখানে and, but, yet, or, nor, either বা আইদারও পড়ে অনেকে, neither বা neither।
শো, এই কনজাংশন গুলো, তাহলে এইগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই সমস্ত কনজাংশন গুলো যদি থাকে তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই আমরা খেয়াল করব, দেখব যে দুটো প্রিন্সিপাল ক্লজ আছে কিনা কমপক্ষে। যদি থাকে, অর্থাৎ একাধিক প্রিন্সিপাল ক্লজকে যদি এই যে নিম্নোক্ত যে সমস্ত কনজাংশন গুলো দেওয়া হয়েছে এগুলো দ্বারা যুক্ত করা হয়, তাহলে অবশ্যই আমাকে বুঝতে হবে যে সেখানে একটি কোঅর্ডিনেট ক্লজ বা একাধিক কোঅর্ডিনেট ক্লজ আছে। তাহলে কিভাবে হবে আমি একটু এটা সামারাইজ করে দিয়ে বোর্ডটা মুছে দিচ্ছি, দিয়ে লিখছি অ্যানসার, সরি এক্সাম্পল গুলো অবশ্যই একটু খেয়াল করলে বোঝা যাবে অনায়াসে যে কিভাবে হচ্ছে। তার মধ্যে একটা গল্প শোনাবো, শুধু গল্পটাকে একটু কাইন্ডলি মনে রাখবে, তাহলে আশা করি জীবনে কখনো এটা মাথা থেকে পালিয়ে যাবে এমনটা হবে না। তাহলে তাড়াহুড়ো করা যাবে না। প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের, আচ্ছা আগে গল্পটাই শুনিয়ে দিচ্ছি যে প্রিন্সিপাল ক্লজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। আমাদের প্রত্যেকের বাবা মা রয়েছে, এবং তোমরা যারা রয়েছে বিশেষ করে সবাই বাবা মার উপরে ডিপেন্ড করো। তাহলে আমরা যদি বাবা মাকে কিছুক্ষণের জন্য, স্পেশালি আমাদের ফাদার বাবাকে যদি আমরা প্রিন্সিপাল ক্লজ হিসেবে ধরি, এবং নিজেদেরকে অর্থাৎ যে সমস্ত ছোটরা রয়েছে বাচ্চারা রয়েছে তারা যদি নিজেদেরকে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ধরে, তাহলে কিন্তু মনে থেকে যাবে বিষয়টা কিভাবে, যে বাবা কিন্তু অর্থের জন্য সন্তান সন্ততির উপরে ডিপেন্ড করে না, তাহলে নিজে অর্থ উপার্জন করতে পারছে। ঠিক একই ভাবে যদি আমরা দেখি তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ছোট যে সমস্ত বাচ্চারা রয়েছে এরা কিন্তু নিজে অর্থ উপার্জন করতে পারে না, অর্থের জন্য কার উপর ডিপেন্ড করে, অর্থের উপর অবশ্যই বাবার উপর ডিপেন্ড করে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কার উপর ডিপেন্ড করে, প্রিন্সিপাল ক্লজের উপরে। কেন, এই অর্থ উপার্জন করতে পারে না মানে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। তাহলে এই ঘটনাটা একটু মনে রাখবো আমরা। এবার কথা হচ্ছে কোন সেন্টেন্সে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে সেই সেন্টেন্সে কি প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে, বা কোন সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে কি সেখানে সাবঅর্ডিনেট ক্লজ থাকতেই হবে। এবার চলে আসি একটু আমি একটা ছোট্ট গল্পে। ধরে নিলাম যে তোমাদের দুইজনকে আপাতত একটা রেস অর্থাৎ রান প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়েছে, একজনকে এদিকে শাহিদাকে আর এদিকে তাওহিদা, দুজনকে আমরা এখান থেকে বললাম যে মতিগঞ্জ অব্দি দৌড়ে যাবে আর দৌড়ে চলে আসবে। একটু শুনবে, লেখা বন্ধ করো, শুনে নাও আগে। তাহলে দুজনকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হলো, ব্যাংক মোড় থেকে নিয়ে দৌড়ে কোথায় যাবে, মতিগঞ্জ যাবে এবং সেখান থেকে ফিরে আসবে। দৌড় প্রতিযোগিতা শুরু হলো, দুজনেই দৌড়াতে শুরু করলো। কিছুটা যেতে না যেতেই, তারানগর পৌঁছাতে না পৌঁছাতেই খুব পিপাসা পেয়ে গেল। শাহিদা তখন ডান দিকে একটা বাড়ি দেখতে পেল, ব্রিজ পার হয়ে ওই বাড়িতে চলে গেল। সে বাড়িতে গিয়ে দেখলো যে ওই বাড়িতে কোনো লোকজন তখন ছিল না, একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা একটা দোলনায় শুয়ে আছে। এদিক ওদিক ডাক দিল, কোনো লোককে দেখতে পেল না। সেখান থেকে কোনোভাবে জলপান করলো, জলপান করে চলে আসলো, আবার দৌড়ে চলে গেল। তাওহিদা আর একটু দৌড়ে সামনের দিকে গিয়েছে, যে বাম দিকে একটা বাড়িতে উঠেছে। সেই বাড়িতে গিয়ে দেখলো যে দম্পতি যুগল বসে রয়েছে। গিয়ে বলল যে পিপাসা পেয়েছে, জলপান করবো। জলপান করতে দিল, জলপান করলো। এদিক ওদিক দেখলো, বাড়িতে কোনো বাচ্চা দেখতে পেল না, কোনো সন্তান সন্ততি দেখতে পেল না। তারা চলে আসলো, আসার পরে এবার দুজনকে জিজ্ঞাসা করছে যে তোমরা কে কোথায় জলপান করেছো, নিজেরা নিজেদের গল্প বললো। এবার জিজ্ঞাসা করা হলো শাহিদাকে যে তুমি যেই বাড়িতে গিয়েছিলে সেই বাড়িতে কি দেখেছিলে। শাহিদা উত্তর করলো কি, যে আমি একটা বাচ্চা দেখেছি ওখানে। এবার ওকে প্রশ্ন করবো আমরা যে ওই বাচ্চাটার মা বাবা আছে, আছে শিওর? হ্যাঁ ওখানে নেই, বাট একেবারে এটুকু শিওর আমরা যে ওর বাবা মা আছে, হয়তো বা কোথাও গিয়েছে বাট আছে। এবার তাওহিদার দিকে চলে আসছি, যে তুমি বলো যে তুমি যে বাড়িটাতে গিয়েছিলে সেই বাড়িটাতে কি দেখেছিলে, দম্পতি যুগল, তো ওদের বাচ্চা আছে, সন্তান সন্ততি আছে?
থাকতে পারে নাও পারে, কিভাবে বুঝবো? যে হয়তো বা বাড়িতে নেই, স্কুল গিয়েছে বা কোথাও গিয়েছে, কোথাও খেলাধুলা করছে। আচ্ছা, তাহলে আমাদের এক জায়গায় একটা সন্দেহ হলো। কোথায় সন্দেহ হলো? যে যেই বাড়িতে শুধুমাত্র দম্পতি যুগল ছিল সেই বাড়িতে বলা হলো যে ওখানে সন্তান সন্ততি থাকতে পারে নাও পারে। আর যেই বাড়িতে সন্তান ছিল সেই বাড়ির কথা বলা হলো যে না, ওদের পিতামাতা অবশ্যই আছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হলো এইটাই, যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজকে কার সঙ্গে একটু আগে কম্পেয়ার করা হলো? সন্তান সন্ততির সঙ্গে। তাহলে কোন সেন্টেন্সে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে সেই সেন্টেন্সে অবশ্যই প্রিন্সিপাল ক্লজ থাকবে। মানে কোন বাড়িতে যদি সন্তান সন্ততি আছে তাহলে ওর বাবা মা অবশ্যই আছে, তাই তো? এবার দেখা গেল যে যেখানে প্রিন্সিপাল ক্লজ আছে, এমন কোন সেন্টেন্স আছে শুধু প্রিন্সিপাল ক্লজ আছে, তাহলে সেখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে নাও পারে। মানে এমন কোন বাড়ি রয়েছে যে বাড়িতে দম্পতি যুগল আছে ঠিকই, কিন্তু ওদের সন্তান সন্ততি নেই। বা কিছু বাড়ি আছে যেমন আমরা আমাদের বাবা মায়ের সন্তান, তাহলে কিছু কিছু আছে ব্যতিক্রম আছে আমাদের প্রত্যেকের পাড়াতে হতে পারে, গ্রামে হতে পারে, যে যাদের কোনো রকমের সন্তান সন্ততি নেই। তাহলে মনে রাখবো আমরা যে কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকলে সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে বা নাও পারে, কিন্তু কোন সেন্টেন্সে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে সেই সেন্টেন্সে অবশ্যই প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে। এটুকু কনফার্ম? আচ্ছা, এবার চলে আসি আমি কয়েকটা এক্সাম্পল লিখছি। তারপরে আমরা দেখব যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ। আপাতত সাবঅর্ডিনেটে থাকি, তারপরে তখন আমি কোঅর্ডিনেটে আসছি পরে। তাহলে এক্সাম্পল গুলো যদি লেখা যায়, দেখি এক্সাম্পল গুলো চিনতে পারো কিনা। I know that he is a doctor. I know that he is a doctor. তাহলে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে না কোঅর্ডিনেটিং কনজাংশন আছে? Which one is subordinating conjunction? Here that is subordinating conjunction. তাহলে আমাদের অবশ্যই এখন কি করতে হবে? বুঝতে হবে যে এখানে একটা অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন যেহেতু আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই আছে, না থাকা নয়। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে মানে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? আমরা ক্লজের ডেফিনেশনে পড়ে এসেছি যে একটা সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে চলো, এটা হচ্ছে প্রথম, মানে যে কনজাংশনটা পাবো, কনজাংশনটাই হচ্ছে ফার্স্ট ওয়ার্ড। তাহলে এটা থেকে নিলাম সাবজেক্ট কোনটা? হি। ভার্ব ফাইনাইট ভার্ব ইজ, তাই তো? কিন্তু সম্পূর্ণ অর্থ কোথায় হয়েছে গিয়ে দেখো তো, ইজ আ ডক্টর। তাহলে এইটুকু পার্ট যেটা পেলাম আমরা, দ্যাট হি ইজ আ ডক্টর, যে সে একজন ডক্টর, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেন? যে এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন অলরেডি আছে, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটু আগে বলা হলো যে কোন সেন্টেন্সে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে সেই সেন্টেন্সে অবশ্যই প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে তো প্রিন্সিপাল ক্লজ থাকবে বললাম। তাহলে এখন যে বাকি অংশটুকু রয়েছে এটা কি? অবশ্যই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হয়ে গেল। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ দুটোই পেয়ে গেলাম। এবার যদি আমি লিখি যে অ্যাজ হি ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে এখানে কোন ক্লজ রয়েছে? মানে ফার্স্ট অফ অল উইল হ্যাভ টু ফাইন্ড আউট সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইজ দেয়ার এনি সাবঅর্ডিনেটিং কনজাংশন? Yes, as.
তাহলে চলো সাবঅর্ডিনেটিং কনজাংশন পেয়েছি, এবার আমরা এর সাবজেক্ট নেব, ভার্ব নেব, কতদূর পর্যন্ত সম্পূর্ণ অর্থটা হচ্ছে দেখে নেব। তাহলে অ্যাজ সাবজেক্ট কি হি, অ্যাজ ভার্ব, তাহলে হি ওয়াজ ইল, এইটুকু সম্পূর্ণ একটা অর্থ পেয়ে যাচ্ছি। তাহলে আমরা চলে আসলাম এইটুকুতে। তাহলে অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু তিনি অসুস্থ ছিলেন, কি হয়েছিল তাহলে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাই তিনি মিটিং এ উপস্থিত হতে পারেননি বা যোগদান করতে পারেননি। তাহলে এই যে অ্যাজ সাবঅর্ডিনেটিং কনজাংশন পেয়েছি, তাহলে এটা কোন ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজ। এবং বাকি যে পার্টটা রয়েছে এই পার্টটা কি, তাহলে একটু আগেই যেটা বলা হলো আবারও বলছি, যেহেতু একটা সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, তাহলে সেই অংশটা বাদ দিয়ে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ বাদ দিয়ে বাকি যে অংশটা রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা কি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। নেক্সট আমি অন্যভাবে লিখছি একটু, আই could not understand of what he said. Just look at this. Is here any subordinating conjunction? Which one is subordinating conjunction? What is subordinating conjunction? So this is the first word. Now we'll have to take subject and then verb. Then we'll get this part. তাহলে এটা কোন ক্লজ, this is subordinate clause. And what is this, this is principal clause. তাহলে কি চিনতে অসুবিধা হবে? এই যে সাবঅর্ডিনেট ক্লজ গুলোকে বের করছি, চিনছি। আচ্ছা আমি অন্যগুলো দিচ্ছি কয়েকটা, দেখি এবার কোনটা দিয়ে দিব, টিল দিয়ে লিখছি, দেখো কোনটা দেবো, টিল অন্যটা দেবো বলছো? আচ্ছা, ওয়েট হেয়ার টিল আই রিটার্ন। আচ্ছা এখানে দেখো, এখানেও কিন্তু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, কোনটা, টিল। তাহলে টিল আই রিটার্ন, দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ এন্ড দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। তাহলে আশা করি চিনতে হয়তো বা অসুবিধা হবে না, তারপরেও একটু এক্সেপশনাল কেস তোমাদের একটা দিচ্ছি আমি এখান থেকে, যাতে করে বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখো এবার, he came here after I had arrived. আচ্ছা এটা কোন ক্লজ, আফটার আই হ্যাড অ্যারাইভড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট, আর এটা প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, হি ওয়াজ স্ট্যান্ডিং বিফোর মি, এটা কোন ক্লজ, এটা কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, বিফোর। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম আমি আপাতত যে এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বিফোর এটা একটা কনজাংশন, তাই তো? আচ্ছা ধরলাম আপাতত বোঝানোর জন্য। তো এরপরে তো সাবজেক্ট ধরতে হবে, তো সাবজেক্ট কোনটা, কই সাবজেক্ট কই, তো অবজেক্ট, সাবজেক্ট আছে। আচ্ছা ভেবে নাও যে এটা সাবজেক্ট, স্যার এটা সাবজেক্ট ধরে নিলাম, তো ভার্ব কই, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ নয়। স্যার এটা সাবঅর্ডিনেট ক্লজ নয় কেন, এটা বুঝতে পারলাম না।
বিফোর থাকলে তো লেখা আছে, বিফোর থাকলে তো সাবঅর্ডিনেট ক্লজ হওয়ার কথা। হ্যাঁ অবশ্যই, যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে থাকবে তখন সেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে এখন তো এখানে কি হিসাবে রয়েছে, এখানে কি হিসাবে রয়েছে, এখন তো রয়েছে প্রিপজিশন হিসাবে। তাহলে কি এখানে কি বলা হয়েছিল যে প্রিপজিশন থাকলে হবে না? তো কিভাবে বুঝলেন স্যার যেটা প্রিপজিশন? আমি তো বুঝতে পারলাম না। হি কেম বিফোর। আচ্ছা এখানে কোন ক্লজ রয়েছে? এটাও হবে না। আচ্ছা এবার বুঝেছ। তাহলে আমাকে একটু বলো যে এই বিফোরটা কোন পার্টস অফ স্পিচ? এখানে কিন্তু প্রিপজিশন নয়, প্রিপজিশন ছিল এখানে, এটা অ্যাডভার্ব। কিভাবে দেখে নাও একটু, যে আমাদের ক্লজের ডেফিনেশনে বলা হয়েছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। তো অতগুলো পাচ্ছি না, সুতরাং ওইটা ক্লজে যাব না আমরা। এবার কথা হচ্ছে যে এখানে প্রিপজিশন বললেন আর এখানে বললেন কি অ্যাডভার্ব। তাহলে প্রিপজিশন কেন দেখে নাও, যে আমরা তো প্রিপজিশনের ডেফিনেশনে পড়েছি যে প্রিপজিশন ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ ইজ ইউজড before a noun or noun equivalent word, but that means noun বা pronoun, to show the relation with the other words used in the sentence. অর্থাৎ প্রিপজিশন হচ্ছে এক বা একাধিক শব্দের সমষ্টি যা কোনো নাউন বা নাউন সমজাতীয় শব্দের আগে বসে বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক শো করে বা সম্পর্ক দেখায়, সম্পর্ক স্থাপন করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রোনাউনের সামনে বসে আছে, তাহলে অবশ্যই নাউন প্রোনাউনের সামনে যখন বসে থাকবে তখন সেটা হয়ে যাচ্ছে এখানে প্রিপজিশন। আর এর মানে কি দেখো, হি কেম বিফোর, সে আগে এসেছিল। তাহলে এই যে আগে এসেছিল এটা সময়কে নির্দেশ করছে। তাহলে এটা কি হলো, সময় যদি বোঝায় তাহলে অ্যাডভার্ব হয়, প্লেস বোঝায় অ্যাডভার্ব হয়, রিজন বোঝালে অ্যাডভার্ব হয়, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব। তো একটু এই জিনিসগুলো আমাকে খেয়াল রেখে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সটে চলে যাই, যে এই সাবঅর্ডিনেট, একটু চুপ করে থাকো, এই যে সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি, এই সাবঅর্ডিনেট ক্লজকে কিন্তু আবারও তিনটে ভাগে বিভক্ত করা হয়। কটা ভাগে বললাম? তিনটে ভাগে বিভক্ত করা হয়। তাহলে মূলত এই যে এখানে লেখা আছে অ্যাজ, ইফ, দো, অলদো, টিল, আনটিল, তারপরে বিফোর, আফটার, সিন্স, বিকজ। আচ্ছা আর যাচ্ছি না আমি ওইদিকে। এই শব্দগুলো যদি থাকে তাহলে তোমরা কোন রকমের কোনো চিন্তা ভাবনা না করে একটা ক্লজের নাম বলতে পারবে। জাস্ট একটু দেখো যে ভাগগুলো কি কি রয়েছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভাগ কি কি রয়েছে? সাবঅর্ডিনেটস। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভাগগুলো হচ্ছে, একটা হচ্ছে নাউন ক্লজ, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা এটাও লিখে দিলাম। এর আরেকটা নাম বললাম কি, রিলেটিভ ক্লজ। তাহলে এই সমস্ত ক্লজের ভাগগুলো কিন্তু রয়েছে। তাহলে এগুলো কিসের ভাগ? সাবঅর্ডিনেট ক্লজের ভাগ। এবার সাবঅর্ডিনেট ক্লজ দেখো, ক্লজকে তিন ভাগে ভাগ করেছিলাম, আবার মজার বিষয় হলো যে সাবঅর্ডিনেট ক্লজকেও তিন ভাগে ভাগ করা হলো। সাবঅর্ডিনেট ক্লজকে তিনটে ভাগে ভাগ করে পেলাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, তিনটে ভাগ হয়ে গেল। এবার স্যার তাহলে কেমন করে বুঝবো যে কোনটা কোন ক্লজ রয়েছে? যদি আগেরটা বুঝে থাকো তো এখন যেটা বোঝাবো এটা ওর থেকেও সহজ। কিভাবে সহজ আছে দেখে নাও, শুধু আমি বলছি তা নয়, প্র্যাকটিক্যাল দেখো যে আসলে সহজ আছে কিনা। শুধু তোমাদের কাজ হলো তিনটে নাম মনে রাখা, তোমরা একটু মুখস্থ করে ফেলো নামগুলো। কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব মুখস্থ করার কিছু আছে নাকি? হ্যাঁ স্যার আছে, কিচ্ছু নাই। আচ্ছা এবার দেখো,
তাহলে আমি একটা একটা করে লিখছি আর দেখো তোমরা। এখানে একটা জিনিস লিখেছিলাম, অ্যাজ হি ওয়াজ ইল, লিখেছিলাম তো, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। আচ্ছা, এটা কোন ক্লজ বলেছিলে একটু আগে বললে যে এটা নাকি সাবঅর্ডিনেট ক্লজ। এবার যদি বলি যে আচ্ছা সাবঅর্ডিনেটের কোনটা ভাগ এটা বলো, তাহলে আমরা কি করব এখন? আমি যে ওয়ার্ডগুলোকে ঘিরে রেখেছি, এখন এগুলো যদি থাকে তো বিনা চিন্তা ভাবনা করে বলবা। এখানে শুধু দেখো ইফ মানে কিন্তু কি আছে, শর্ত বোঝাবে, মানে এইটুকু খেয়াল রাখবা যদি। তাহলে এই ওয়ার্ডগুলো যদি থাকে তো অনায়াসেই মানে উইদাউট থিঙ্কিং এনিথিং কি বলবা যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ওয়ার্ডটিকে দেখে নিলে তো হয়ে গেল একবার আমাদের। as if though although till until before after since because এগুলো থাকলে কি হবে, মানে নিঃসন্দেহে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কোনো ভেজাল আছে? তাহলে এই শব্দগুলো থাকলে হয়ে গেল। তাহলে এবার যদি আমি এখানে লিখি দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট, তাহলে দো হি ওয়াজ পোর এটা কি হবে? কেন? হয়তো স্যার এখানে বলেছেন যে এই শব্দগুলো যদি থাকে তাহলে কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ, সুতরাং এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ। ঝামেলা হবে? ঝামেলার মনে হয় না যে কিছু আছে। ওরটিকে শুধু একটু চোখে জেরক্স করে নাও। as if though although till until before after since because, বাস কমপ্লিট। তাহলে এই শব্দগুলো অর্থাৎ as if though although till until before after since because এগুলো যদি থাকে তাহলে কি হবে? অবশ্যই সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ, অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আচ্ছা, এবার স্যার অ্যাডভার্বিয়াল তো হবে, তাহলে দ্যাট কোন ক্লজে থাকে? স্যার ডব্লিউএইচ ওয়ার্ড কোন ক্লজে থাকে? চলো আমি একটু একটু করে বলছি। প্রথম কথা হচ্ছে যে দ্যাট 95% নাউন ক্লজেই থাকে। কোথায় থাকে? নাউন ক্লজেই থাকে। স্যার 5% গেল কোথায়? ওটা অ্যাডজেক্টিভ ক্লজে থাকতে পারে। যেমন আমরা অনেক সময় কোনো বস্তু বা কোনো ইতর প্রাণী বোঝালে হুইচ ব্যবহার করি, ওই হুইচ বা দ্যাট ব্যবহার করা যায়, ওই জায়গাটায় দ্যাটটা আসতে পারে। তাহলে সচরাচর দ্যাটটা ইউজ করা ওখানে নাও হতে পারে, আমরা ডব্লিউএইচ ওয়ার্ডে চলে যাব। তাহলে আমরা মূলত যদি ভুল করি তবুও ভুলের পার্সেন্টেজটা থাকবে 5%, 95%ই চান্স থাকবে শুদ্ধ হওয়ার। দ্যাট দেখলে কি বলবো? নাউন ক্লজ। আর একটু পরে বুঝে নিবা যে দ্যাট থাকলে কখন নাউন ক্লজ 100% হবে, এটা একটু পরে বুঝে নিবা। আমি আপাতত লিখছি দেখো। তাহলে দ্যাট হি উইল নট কাম ইজ শিওর, সে যে আসবে না এটা নিশ্চিত। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন নিলাম, সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম। আর যাবো ওইদিকে, একটা ভার্ব তো নিয়ে নিয়েছি, আমাদের তো দুটো ভার্ব নিতে বলেনি, একটা নিয়ে নিয়েছি। তাহলে এইটুকু নিয়ে নিলাম আমরা। এটা কি? এটা প্রথমত এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেটের কোন ভাগ বলো? স্যার অবশ্যই দ্যাট থাকলে ভুল হবে হোক, বাট নাউন ক্লজ করে ভুল করব। তাহলে এটা কি? এটা হচ্ছে নাউন ক্লজ, এনসি। স্যার এটা কোন ক্লজ? যা আছে আছে স্যার, এটা প্রিন্সিপাল ক্লজ। স্যার ইজ শিওর আবার প্রিন্সিপাল ক্লজ হয়? হ্যাঁ, ইট ইজ শিওর। এটা সমান সমান ইট ধরে নাও, ইট ইজ শিওর, এটা নিশ্চিত। কোনটা? হি উইল নট কাম। তাহলে দ্যাট থাকলে মোটামুটি আমরা ধরে নেব যে নাউন ক্লজ, একটু পরে কনফার্ম হয়ে যাবে সবগুলো। আচ্ছা স্যার বুঝলাম যে অ্যাজ ইফ দো অলদো টিল আনটিল বিফোর আফটার সিন্স বিকজ থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, ভাববো না কিছু। আর দ্যাট থাকলে আপাতত ভেবে নিলাম যে নাউন ক্লজ হবে, এটা তো আমাদের কোনো সন্দেহ নাই। তো স্যার ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় থাকবে একটু বলেন। ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় থাকবে দেখি।
ডব্লিউএইচ ওয়ার্ড, এই ডব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে নাউন ক্লজে। কোন ক্লজে থাকতে পারে? নাউন ক্লজে থাকতে পারে। এই ডব্লিউএইচ ওয়ার্ড অ্যাডজেক্টিভ ক্লজে থাকতে পারে বা রিলেটিভ ক্লজে থাকতে পারে। এই অ্যাডজেক্টিভ এই ডব্লিউএইচ ওয়ার্ড অ্যাডভার্বিয়াল ক্লজেও থাকতে পারে। তো স্যার এতক্ষণ ভেজাল লাগেনি, এবারে আমাদের কিন্তু চরম ভেজাল লেগে গেল যে ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলো আছে সেগুলো নাউন ক্লজেও থাকবে, অ্যাডজেক্টিভ ক্লজেও থাকবে, অ্যাডভার্বিয়াল ক্লজ থাকবে। তো আমরা ডিফারেন্স কিভাবে করব? তো এটা তো ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারটা একটু। বাট আই থিংক ইউ উইল হ্যাভ ফেস নো প্রবলেম। আমার মনে হয় না যে এতে কোনো রকমের তোমরা সমস্যার সম্মুখীন হবে, মনে হয় না। তাহলে আপাতত মনে রাখি আমরা বিষয়টা যে ডব্লিউএইচ ওয়ার্ড নাউন ক্লজেও থাকে, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজেও থাকে, অ্যাডভার্বিয়াল ক্লজেও থাকে। ঠিক আছে, এটুকু কনফার্ম থাকো। এবার আমি একটা একটু করে বোঝাচ্ছি, দেখো কমিয়ে দিচ্ছি সবগুলো। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কখন হবে ডব্লিউএইচ ওয়ার্ড থাকা সত্ত্বেও? যখন দেখবো যে ওই ডব্লিউএইচ ওয়ার্ডের আগে একটা নাউন রয়েছে। কি রয়েছে বললাম? নাউন রয়েছে। তাহলে নাউন প্লাস একটা ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে। কি থাকবে? নাউন প্লাস ডব্লিউএইচ ওয়ার্ড। এবং এই ডব্লিউএইচ ওয়ার্ডটা আগের নাউনটাকে রেফার করবে, আগের নাউনটাকেই রেফার করবে। তাহলে এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ভেরি গুড, কেউ বলেছে একজন অ্যান্টিসিডেন্ট। তাহলে পৃথিবীতে একটা মাত্র ক্লজ রয়েছে যেই ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তাহলে অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি বললাম? যে নাউন প্লাস ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে এবং ওই ডব্লিউএইচ ওয়ার্ডটা সামনের নাউনটাকে, মানে ওর আগা দিকে থাকা নাউনটাকেই বোঝাবে। বুঝতে পারলে কথাটা, না পারলে না? যেমন একটা এক্সাম্পল দেন স্যার। আই নো দ্য ম্যান হু কেম হেয়ার লাস্ট নাইট। I know the man who came here last night. আমি লোকটিকে বা মানুষটিকে চিনি যে গত রাত্রে এখানে এসেছিল। তাহলে এখানে একটা ডব্লিউএইচ ওয়ার্ড আছে না? এই ডব্লিউএইচ ওয়ার্ডটা কাকে বোঝাচ্ছে? আচ্ছা স্যার, কাকে বোঝাচ্ছে বুঝতে পারছি না, তখন কি করবো? তো অবশ্যই তুমি তো দেখতে পাচ্ছ যে এর আগেরটা নাউন আছে। স্যার আমি জানি না যে ওটা নাউন আছে কিনা, আমার জানা নেই, আমি জীবনে দেখিনি ওয়ার্ডটা, আমি কখনো পড়িনি। এর সামনে থাকা ডব্লিউএইচ ওয়ার্ডের সামনে থাকা ওয়ার্ডটা কখনো দেখিনি, আমার অপরিচিত শব্দ। আমি কি করব? অবশ্যই দেখতে পাবে তো দা আছে। যদি দা থাকে তাহলে তুমি 100% কনফার্ম হয়ে যাও যে ওটা নাউন আছে, নাউনের আগে দা বসে আছে। তুমি সেই অক্সফোর্ড ডিকশনারিতে পড়ে থাকো বা না পড়ে থাকো, কেমব্রিজে পড়ে থাকো বা না থাকো, তুমি পড়ো বা না পড়ো, তোমার পরিচিত হোক বা না হোক, তুমি অন্তত এই জায়গাটাতে এসে কনফার্ম হয়ে যাবে যে এটা নাউন আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হু আছে। তো হু কাকে বোঝায়? ব্যক্তিকে বোঝায়। এটাকে একটা ব্যক্তি। তাহলে আই নো দা ম্যান, আমি মানুষটিকে চিনি যে গত রাতে এখানে এসেছিল। তাহলে যে বলতে কাকে বোঝানো হলো? মানুষটিকে, দা ম্যানকে। তাহলে এই ডব্লিউএইচ ওয়ার্ডটা আগের নাউনটাকে রেফার করলো, বোঝালো। তাহলে এইটা হয়ে গেল অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট থাকে কোন ক্লজে? আচ্ছা, তাহলে এর অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বগার কি? তাহলে এইবার হচ্ছে এই পার্টটা হু কেম হেয়ার লাস্ট নাইট, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেটের মধ্যে কোন ভাগ? স্যার এখানে আমরা অ্যান্টিসিডেন্ট একটা পেয়েছি, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ একমাত্র অ্যাডজেক্টিভ ক্লজেই অ্যান্টিসিডেন্ট থাকে। তাহলে কোন ক্লজ হলো এটা? আচ্ছা, মাথায় অন্তত একটু নাও, সেটা হচ্ছে এইভাবে যে ডব্লিউএইচ ওয়ার্ডের আগে নাউন থাকবে, নাউনটাকে রেফার করবে। ডব্লিউএইচ ওয়ার্ডের আগে নাউন থাকবে, নাউনটাকে রেফার করবে। মনে থাকবে? আচ্ছা, তাহলে হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক এইখানে আমি আরেকটা লিখছি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে লিখবো এখন। I don't know
হোয়াট হি হ্যাজ ডান। আমি জানি না সে কি করেছে। তাহলে এখানে দেখো ডব্লিউএইচ আছে, এই পার্টটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেটের কোন ভাগ রয়েছে এটা আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? এই ডব্লিউএইচ ওয়ার্ডের আগে কি কোনো নাউন আছে? বলো, নেই। তাহলে নো মানে জানা, এটা ভার্ব। ডোন্ট নো জানি না, এটা ভার্ব। তাহলে এই ডব্লিউএইচ ওয়ার্ডের আগে কিন্তু কোনো রকমের নাউন নেই, নাকি আছে? নেই স্যার, কোনো নাউন নেই। তাহলে অন্তত বুঝতে পারলাম যে এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ নয়। অ্যাডজেক্টিভ ক্লজ নয় মানে এখন হয় এটা নাউন ক্লজ আর না হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। এই দুটো ক্লজের মধ্যে একটা হবে 100%। তো স্যার এখনো তো ভেজাল লেগে আছে, কোনটা হবে? অ্যাডভার্বিয়াল বলবো নাকি নাউন ক্লজ বলবো? আচ্ছা বলছি। এবার অন্তত দয়া করে একটু এই পার্টগুলোর মানেগুলো জানিও। আই ডোন্ট নো হোয়াট হি হ্যাজ ডান। আমি জানি না সে কি করেছে, মানে সে কি করেছে আমি জানি না। এবার এখানে ওই সাবঅর্ডিনেট ক্লজের পার্টটাকে তার যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা রয়েছে সেটা দিয়ে প্রশ্ন করব। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করি। হোয়াট হি হ্যাজ ডান, সে কি করেছে? উত্তর দাও। কোথা থেকে উত্তর দেবে? ওই সেন্টেন্স থেকে উত্তর দেবে। উত্তর দাও। এটা তো উত্তর নয়, তুমি জানো না বললে হবে না, ওর একটা এক্সাক্ট উত্তর থাকতে হতো। উত্তর আছে কি নাই বলো? উত্তর নাই। যদি না থাকে উত্তর, উত্তর না থাকলে নাউন ক্লজ, আর উত্তর যদি থেকে যায় তাহলে হবে, তাহলে মূল কথা যে অ্যান্সার থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর না থাকলে নাউন ক্লজ। না থাকলে নাউন ক্লজ। তাহলে এখানে কি অ্যান্সার পেয়েছি, উত্তর পেয়েছি? না। তাহলে এটা কোন ক্লজ? মানে এর থেকে আর সহজ টেকনিক আমার জানা নেই। তাহলে নাউন ক্লজ হয়ে গেল, এটা হচ্ছে পিসি, প্রিন্সিপাল ক্লজ। কি বললাম? উত্তর থাকলে অ্যাডভার্বিয়াল, না থাকলে নাউন, না থাকলে নাউন ক্লজ। তাহলে আমি কয়েকটা লিখছি আর দেখো ফাটাফাট হয়ে যাবে, এবার দেখতে দেখতে হয়ে যাবে। ভয় করছিল ডব্লিউএইচ ওয়ার্ড নিয়ে যে গন্ডগোল হয়ে যাবে, কিসের গন্ডগোল? আচ্ছা আমি লিখছি, দেখো যার যার কনফিউশন আছে এখনো দেখে নাও। আচ্ছা একটু এদিকে দেখো, গল্প করতে হবে না। We saw a tiger that was very big and strong. একটু ভেজাল লাগালাম আপাতত। আচ্ছা এটা কোন ক্লজ হতে পারে? এখানে দ্যাট দিয়েছি আর এখানে অ্যান্ড দিয়েছি। এবার এবার একটু ঝামেলা হয়েছে নাকি? আচ্ছা ঝামেলা কিছু নাই, দেখো উই স এ টাইগার, আমরা একটা বাঘ দেখেছিলাম, দ্যাট ওয়াজ ভেরি বিগ অ্যান্ড স্ট্রং, যেটা ছিল অনেক বড় এবং স্ট্রং, শক্তিশালী। তাহলে প্রথম কথা হচ্ছে এই অ্যান্ড এর পার্টের, দেখো অ্যান্ড এর পরে কি সাবজেক্ট ভার্ব, সরি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে? নাই, তাহলে ওটা পার্ট যাবো না, দরকার নেই। কারণ কখন হতো ওটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকছে, এখানে ধরে নিলাম কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, বাট কোঅর্ডিনেট ক্লজ হবে না। কেন হবে না? যে বলা হয়েছে ডেফিনেশনে যে when two or more principal clauses are connected with coordinating conjunction বা by coordinating conjunction, মানে হলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করবে। তো এখানে তো এরপরে তো কোনো প্রিন্সিপাল ক্লজ নাই, স্বয়ং সম্পন্ন। মানে হলো আমরা যদি কনজাংশনটাকে বাদ দিই তাহলে ওর পরেও একটা সেন্টেন্স পাবো এবং সুন্দর মানে থাকবে, একটা কোনো এলোমেলো থাকবে না কিছু। এখানে আছে একটা সেন্টেন্স আছে, নেই, তাহলে এটা এখানে কোনো রকমের কোঅর্ডিনেট ক্লজ নেই। তো চলো ওটা বাদ দিয়ে দাও। এবার এই যে দ্যাট রয়েছে, দ্যাট থাকলে তো আমরা বললাম যে না সাবঅর্ডিনেট ক্লজ আছে, বা সাবঅর্ডিনেটের কোন ভাগ হবে? আমরা একটু আগে পড়লাম যে নাউন ক্লজ। তো নাউন ক্লজের পার্সেন্টেজটা কত বলেছিলাম? বলেছিলাম যে নাউন ক্লজ হবে বাট 95%। তাহলে এখনো তো আমাদের 5% বাকি আছে। এখানে দেখো দ্যাট বলতে কাকে বোঝানো হয়েছে? টাইগার।
তাহলে এই যে এই দ্যাট শব্দটা টাইগারকে বোঝাচ্ছে। উই স এ টাইগার, আমরা একটা বাঘ দেখেছিলাম, দ্যাট ওয়াজ যেটা ছিল, তো যেটা বলতে কোনটা, বাঘটা। তাহলে এটা ঠিক ডব্লিউএইচ ওয়ার্ডের মতো কাজ করছে, অ্যান্টিসিডেন্ট পেয়ে গেলাম, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল বিষয়টা না গেল না? তাহলে ওই যে 5% বাঁচিয়ে রেখেছিলাম দ্যাট এর জন্য একটু খেয়াল রাখবা, এখানে আমরা কিন্তু রিপ্লেস করতে পারি এটাকে হুইচ দিয়ে, যদি হুইচ থাকতো আমাদের সমস্যা হতো না। তাহলে দ্যাটটা একটু খেয়াল করে নেবো আমরা, যে ওর আগে কোনো নাউন আছে নাকি এবং নাউনটাকে বোঝাচ্ছে নাকি, এই জিনিসটা একটুখানি খেয়াল করব। ঠিক আছে? আচ্ছা, আরেকবার বলবো? আচ্ছা, আরেকবার বলছি। নাউন আরেকবার বলছি, দেখো, নাউন ক্লজ হলে দ্যাট কাউকে রেফার করবে না। এখানে কি করছে, দ্যাটটা সামনের নাউনটাকে রেফার করছে। তো এই দ্যাট যখন সামনের কোন নাউনকে রেফার করছে, তাহলে দ্যাট তো কি হিসাবে রয়েছে, এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। দ্যাট ওয়াজ, ওইটা বলতে কোনটাকে বলেছে, মানে এমনিতে এখানে বোঝাচ্ছে আর টাইগারকে। আরেকবার বলছি, দেখো, আরেকবার দেখো, আধ পাগলি আছো। এখানে বলেছিলাম 95% হচ্ছে নাউন ক্লজ, 5% বাঁচিয়ে রেখেছি। এই যে অ্যাডজেক্টিভ ক্লজেও দ্যাট থাকে, আমি বললাম কথাটা যে দ্যাট থাকলে আপাতত ধরে নেবা নাউন ক্লজ, এবং একটু পরে বোঝাচ্ছি তখন কনফার্ম হয়ে যাবে, এই কথাগুলো বললাম। আচ্ছা, আবার বলছি, তাহলে এই জায়গাটাতে দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে, টাইগারকে বোঝাচ্ছে, মানে এই দ্যাটটা ঠিক হুইচ, যেরকম হুইচ রিপ্লেস করলে যে কাজটা হবে সেটাই কাজ করেছে। সুতরাং এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, এটা এই ক্ষেত্রটাতে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বাকি আর এক্সেপশনাল কোনো কেস নাই এখানে, এটাই এক্সেপশনাল কেস, শেষ এটা। এবার আমি আর একটু ভারী গুলোতে যাচ্ছি। When I returned home, my mother was sleeping. আচ্ছা, এবার দেখো, when I returned home, আমি যখন বাড়ি ফিরে এলাম, my mother was sleeping, তখন আমার মা ঘুমাচ্ছিল। আচ্ছা, when মানে কি, যখন। প্রশ্ন করলে কি মানে থাকে, কখন। তাহলে এবার তুমি কখন দিয়ে এই পার্টটাকে প্রশ্ন করে দেখো, যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড, এর আগে তো কোনো নাউন নেই, কিছুই তো নাই স্যার, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ জীবনে নয়। এবার হচ্ছে যে তাহলে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে উত্তর পেলে কি হবে, অ্যাডভার্বিয়াল, না পেলে। তাহলে এবার প্রশ্ন করো, যে উত্তর আছে কিনা দেখে নাও। তাহলে কখন আমি বাড়ি ফিরে এলাম, যখন মা ঘুমাচ্ছিল। তাহলে এখানে অ্যান্সার আছে, মাই মাদার ওয়াজ স্লিপিং। এবার যদি বলি যে আমার মা কখন ঘুমাচ্ছিল, যেদিকে প্রশ্ন করবে পারো উত্তর আছে এখানে, তো উত্তর থাকলে কি হবে, অ্যাডভার্বিয়াল। তাহলে কখন আমার মা ঘুমাচ্ছিল, যখন আমি বাড়ি ফিরলাম। তাহলে যখন আমি বাড়ি ফিরে এলাম তখন আমার মা কি করছিল, উত্তর আছেই কিন্তু এখানে, তো উত্তর আছে মানে অ্যাডভার্বিয়াল, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এটা প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারছো না এখনো? মানে অ্যাডভার্বিয়ালে অ্যান্সার থাকবে, নাউন ক্লজে অ্যান্সারটা থাকবে না। অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকবে, মূলত ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে। দ্যাট যদি থাকে তো অবশ্যই খেয়াল রাখবো যে দ্যাটটা নাউন ক্লজকে বোঝাচ্ছে নাকি অ্যাডজেক্টিভ ক্লজকে বোঝাচ্ছে, সেটা ডিপেন্ড করবে কার উপরে, এটা ডিপেন্ড করবে যে দ্যাট কি কাউকে বোঝাচ্ছে, মানে সামনে থাকা কোনো নাউনকে রেফার করছে, যদি বুঝিয়ে দেয় তাহলে অ্যান্টিসিডেন্ট হয়ে গেল। তাহলে এবার যদি আমরা আরো ভালো করে বলি, তাহলে হচ্ছে কি, যে অবশ্যই এই যে দ্যাট বা ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে, এর সামনের নাউনটাকে যদি বুঝিয়ে দেয়, একদম ঠিক সামনের নাউনটাকে, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, এই পার্টটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর কোনো কনফিউশন থাকলো, এখনো কোনো কনফিউশন থাকলো নাকি, বলো, থাকলে বলো, আছে কি, নেই? আচ্ছা, এবার আমি বলছি কয়েকটা জিনিস, যে একটা ক্লজ নাউন ক্লজ হচ্ছে কেন।
বা নাউন ক্লজ কাকে বলে, অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে, এই ডেফিনেশন গুলো কিন্তু জানা দরকার আছে। খুবই সহজ। কেউ বলো দেখি নাউন ক্লজ কাকে বলে? পৃথিবীতে এর থেকে আর সহজ ডেফিনেশন নাই। আ ক্লজ হুইচ বিহেভস লাইক এ নাউন, অথবা আরো ভালো করে বলতে গেলে যে আ সাবঅর্ডিনেট ক্লজ হুইচ বিহেভস লাইক এ নাউন ইজ কল্ড নাউন ক্লজ। অর্থাৎ একটি সাবঅর্ডিনেট ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজটা নাউনের মতো আচরণ করে তাকে বলা হয় নাউন ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? আ সাবঅর্ডিনেট ক্লজ হুইচ বিহেভ লাইক অ্যাডজেক্টিভ। আর সাবঅর্ডিনেট ক্লজ হুইচ বিহেভ লাইক অ্যাডভার্ব, সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার এই নাউন ক্লজের কিছু ফিচার্স রয়েছে, মানে বৈশিষ্ট্য রয়েছে। কি কি ভাবে নাউন ক্লজ বসে? সাবজেক্ট হিসাবে বসে। শুধু শুনো, কি হিসাবে বসতে পারে? সাবজেক্ট হিসাবে বসতে পারে। ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে। ভার্ব এর অবজেক্ট হিসেবে বসতে পারে। বসতে পারে প্রিপোজিশন এর অবজেক্ট হিসাবে। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও বসতে পারে। আর কি হিসাবে বসতে পারে? বসতে পারে নাউন ইন অ্যাপোজিশন হিসাবে। নাউন ইন অ্যাপোজিশন হিসাবে। কি হিসাবে বসতে পারে? নাউন ইন অ্যাপোজিশন হিসাবে বসতে পারে। নেক্সট হচ্ছে যে এই আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। তাহলে একটা নাউন ক্লজের বসার জায়গা কটা? মূলত এই 5টা ভাবে বসে থাকে মূলত। তাহলে সাবজেক্ট হিসেবে বসে থাকতে পারে, ভার্বের অবজেক্ট হিসেবে বসে থাকতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে থাকতে পারে, তারপরে নাউন ইন অ্যাপোজিশন হিসেবে বসে থাকতে পারে, তারপরে বসে থাকতে পারে কমপ্লিমেন্ট হিসাবে। বোঝা গেল কথাটা? আচ্ছা, তাহলে আমরা কিন্তু বেশ এক্সাম্পল দিয়েছিলাম, যেমন অ্যাজ দিয়ে বলেছিলাম, তো অ্যাজ দিয়ে নয় ওটা, যেমন দ্যাট দিয়ে, যেগুলো কারণ অ্যাজ থাকলে তো বলেছি যে অ্যাডভার্বিয়াল হবে। তাহলে যদি দ্যাট দিয়ে হয় তাহলে দ্যাট হি উইল নট কাম ইজ সিওর একটা লিখেছিলাম, তাহলে ওটা সাবজেক্ট হিসেবে ছিল। কেন দেখে নাও একটু। দ্যাট হি উইল নট কাম ইজ সিওর, কথা বলিও না। আচ্ছা, এটুকু দাগ দিয়েছিলে, তাহলে এটা তো ভার্ব, তাহলে ভার্বের কি হিসাবে রয়েছে এটা দেখো তো, সাবজেক্ট ভার্ব, তাহলে এটা সাবজেক্ট হিসেবে রয়েছে, তাহলে নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে থাকে। তারপরে একটা লিখেছিলাম আমি এখানে যে আই কুড নট আন্ডারস্ট্যান্ড অফ হোয়াট হি সেড, এটা লিখেছিলাম তো। তাহলে এইটুকু দেখো, হোয়াট আই সেড, না সরি, হোয়াট হি সেড, আই তো লিখেছি। তাহলে কার পরে আছে পার্টটা? প্রিপোজিশনের পরে আছে। তাহলে এটা কি আছে? প্রিপোজিশনের অবজেক্ট আছে। এইভাবে কিন্তু অবস্থানগুলো হতে থাকে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অবধি থাকলো। নেক্সট ডে তে অবশ্যই আমি তোমাদের কোঅর্ডিনেট ক্লজটা বুঝিয়ে দেবো।